থাপ্পড় খেতে না চাইলে এখনই বাড়ি যা রিদি, আমি বলছি যা এখান থেকে। হৃদি 1 ইঞ্চিও নড়ল না। সে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থেকে বলল, থাপ্পড় খাবো কিন্তু বাড়ি যাব না। শুভ্রের কপাল বেয়ে এক চিলতে ঘাম গড়িয়ে পড়ল। তার ভেতরের সেই ভয়ঙ্কর রাগটা আবার মাথা চাড়া দিয়ে উঠছে। সে হৃদির খুব কাছে এগিয়ে গিয়ে তার চোখের মণি বরাবর তাকে হিসিয়ে বলল, রিদি, আমার রাগ তুই খুব ভালো করেই জানিস। ওটা তুলাবি না, ফল কিন্তু একদম ভালো হবে না। হৃদি স্লান হাসল। সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে এক গভীর বিষাদ আর জেদ। সে শুভ্রের বুকে নিজের হাত রেখে শান্ত কিন্তু পৈশাচিক এক দৃঢ়তা নিয়ে বলল, কি করবেন আপনি? মেরে ফেলবেন? তবে মেরেই চলে যান। আপনি যাওয়ার পর এভাবে বেঁচে থাকার চেয়ে আপনার হাতে মরে যাওয়া অনেক বেশি শান্তি। শুভ্রের কলিজাটা ধক করে উঠল। বুকের ভেতরটা এক তীব্র যন্ত্রণায় মুচড়ে গেল তার। সেই অসহ্য ব্যথায় ঠিক মতো শ্বাসটুকু নিতেও যেন কয়েক মুহূর্ত সময় লাগলো। সে দাঁত দিয়ে নিজের ঠোঁটের এত জোরে কামড় ধরল যেন রক্ত বের হওয়ার উপক্রম। তার শরীর রাগে আর অস্থিরতায় কাঁপছে। শুভ্র হাড় হিম করা দৃষ্টি ঈশানের দিকে ফিরে এক ভয়াবহ শান্ত গলায় বলল, ঈশান, ওকে এখান থেকে যেতে বলো। ওকে যেতে বলো ঈশান, না হলে আজ আমি সত্যিই ওকে মেরে ফেলবো। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ঈশান পরিস্থিতি বেগতিক দেখে হৃদির সামনে গিয়ে দাঁড়ালো। সে মিনতি মাখার স্বরে বোঝানোর চেষ্টা করল, রিদি প্লিজ এমন পাগলামি করো না, বাসায় চলে যাও। বস তো মাত্র কিছুদিনের জন্যই কুয়েত যাচ্ছেন, কাজ শেষ হলেই ফিরে আসবেন। কেন ঝামেলা বাড়াচ্ছ? হৃদি এক চুলও নড়ল না। তার চোখের মণি তখন বিষাদে টলমল করছে, কিন্তু কণ্ঠস্বর ইস্পাতের মতো শক্ত। সে সরাসরি ঈশানের চোখের দিকে তাকিয়ে বলল, না, আপনি মিথ্যা বলছেন ঈশান ভাই। উনি আমাকে চিরতরে ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেছেন, আমি খুব ভালো করে জানি। আজ উনি একবার গেলে আর সহজে ফিরে আসবেন না। উনি পালাচ্ছেন আমার কাছ থেকে। শুভ্রের ধৈর্যের প্রতিটি ভাত যেন আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। তার মনে হচ্ছে কেউ তার ফুসফুস চেপে ধরেছে। দম বন্ধ হয়ে আসছে। সে দু হাতে নিজের কপাল টিপে ধরে আকাশের দিকে তাকিয়ে কয়েকটা দীর্ঘ আর তপ্ত শ্বাস নিল। নিজেকে চরমভাবে সংযত করার এক ব্যর্থ চেষ্টা করে সে পুনরায় হৃদির দিকে তাকালো। এবার তার গলার স্বর অস্বাভাবিক রকমের শান্ত, কিন্তু সেই শান্তির পেছনে এক ভয়ঙ্কর ঝড় লুকিয়ে আছে। সেই স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, রিদি, শেষবারের মতো বলছি, পাগলামি করিস না, বাড়ি যা। হৃদি স্থির দৃষ্টিতে শুভ্রের চোখের দিকে তাকিয়ে থাকলো। তার কণ্ঠে কোনো কম্পন নেই, বরং এক অদ্ভুত জেদ খেলা করছে। সে অটল স্বরে বলল, বাড়ি গেলে আপনাকেই নিয়ে যাব। চলেন, যেতে হবে না। এত টাকা কামিয়ে কি করবেন? যে টাকা আপনাদের আছে তাতে আপনার, আমার আর মামা মামির 7 জনম অনায়াসে চলে যাবে। তবুও মনে হবে না যে অর্ধেক শেষ হয়েছে। শুভ্রের ভেতরের সেই দাউ দাউ করে জ্বলতে থাকা রাগটা আর নিয়ন্ত্রণে থাকলো না। সে ক্ষিপ্ত হয়ে হৃদির দিকে তেড়ে গেল এবং তাকে থাপ্পড় মারার জন্য হাত উঁচালো, কিন্তু মাঝ পথেই তার হাতটা বাতাসের মধ্যে স্থির হয়ে গেল। এক অসহ্য যন্ত্রণায় শুভ্রের হাতটা সেখানেই মুঠো হয়ে কাঁপতে লাগলো। সে পারছে না, এই মায়াবী মুখটার উপর নিজের কঠোর হাত চালাতে সে কিছুতেই পারছে না। হৃদি ভয়ের বদলে এক পৈশাচিক তৃপ্তি নিয়ে হেসে ফেলল। তার সেই স্লান হাসিতে বিষাদের ছায়া স্পষ্ট। সে শুভ্রের ওই থেমে যাওয়া মুষ্টিবদ্ধ হাতের দিকে তাকিয়ে বলল, থামলেন কেন? মারেন, একটা নয় 1000টা মারেন, দরকার পড়লে মেরেই ফেলেন। তবু আমি এখান থেকে এক কদমও নড়বো না। আপনার এই মার খাওয়াটা আমার কাছে আপনার ছেড়ে যাওয়ার চেয়ে অনেক বেশি সম্মানের। শুভ্র শেষ হয়ে যাচ্ছে। তার মনে হচ্ছে বুকের ভেতরটা কেউ ধারালো কোনো অস্ত্র দিয়ে অবিরত খুঁচিয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে আর কিছুক্ষণ এভাবে থাকলে তার সমস্ত কাঠিন্য ধূলিসাৎ হয়ে যাবে। সে হয়তো এই রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসে পড়বে। শুভ্র আর কথা বাড়াতে চাইল না। সে জানে এই মায়ার বাঁধন কাটতে হলে তাকেই নিষ্ঠুর হতেই হবে। শুভ্র নিঃশব্দে গাড়ির দরজা খুলে ভেতরে উঠতে নিল, কিন্তু ঠিক তখনই তার পিঠের দিক থেকে শার্টের একটা টান পড়ল। সে ঘাড় বাঁকিয়ে দেখল হৃদি তার শার্টের কাপড়টা মুচড়ে ধরে আছে। হৃদি ধরা গলায় ডুকরে কেঁদে উঠে বলল, আমাকে ছেড়ে যাবেন না শুভ্র ভাই, বিশ্বাস করুন, আমি আপনাকে অনেক ভালোবাসি।
শুভ্র মুহূর্তের মধ্যে চোখ সরিয়ে নিল। তার হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। হৃদি আজ তাকে পাগল করে ফেলবে, একদম নিশ্চিতভাবে উন্মাদ বানিয়ে ছাড়বে। শুভ্রের কপাল বেয়ে নোনা ঘাম গড়িয়ে পড়ছে। সে গাড়ির জানালার কাচের উপর কপাল ছেঁকিয়ে চোখ বুজে রইল। তার কণ্ঠস্বর এখন এতটাই ভাঙ্গা যে মনে হচ্ছে ভেতর থেকে কেউ আর্তনাদ করছে। সে ঈশানের উদ্দেশ্যে আর্তনাদ স্বরে বলল, ঈশান, আই জাস্ট ক্যান ডু দিস অ্যানিমোর। আমি আর পারছি না ঈশান, প্লিজ কিছু একটা করো। ওকে এখান থেকে সরাও। জাস্ট গেট হার অ্যাওয়ে ফ্রম মি। ঈশান হৃদির সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখ মুখে এখন চরম অস্থিরতা। সে হৃদির শার্ট আঁকড়ে ধরা হাতটার উপর নিজের হাত রেখে শান্ত করার গলায় বলল, রিদি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। বস তোমাকে ছেড়ে একদম হারিয়ে যাচ্ছে না, সে ঠিক চলে আসবে। আমি প্রমিস করছি রিদি, যদি বস সময় মতো ফিরে না আসে তবে আমি নিজে তোমাকে বসের কাছে পাঠিয়ে দেবো। জাস্ট ট্রাস্ট মি দিস ওয়ান টাইম। হৃদি তবুও শুভ্রের শার্ট ছাড়ল না। তার অবচেতন মন বারবার বলছে, আজ এই হাত ফসকে গেলে এই পুরুষটি চিরতরে অন্য দিগন্তে মিলিয়ে যাবে। একসময় ঈশান নিরুপায় হয়ে জোর করে হৃদির হাতের মুঠি থেকে শুভ্রের শার্ট ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। মাঝ রাস্তায় শুরু হলো এক অদ্ভুত ধস্তাধস্তি। শুভ্র এতক্ষণ পাথরের মতো জানালার কাচের উপর কপাল ঠেকিয়েছিল, কিন্তু হুট করেই সে প্রচণ্ড ক্ষিপ্ততায় ঘুরে দাঁড়ালো। তার চোখ দুটো এখন টকটকে লাল। সে সরাসরি হৃদির কবজি চেপে ধরে আর্তনাদ করে বলে উঠল, ওকে ফাইন, যাব না আমি। আই এম নট গোয়িং এনিহোয়ার। চল, আজ তোর সাথে বাসর করব, 2টা বাচ্চা দিয়ে তারপর যাব। তখন তুই ঘরে এসে বাচ্চা সামলাবি আর আমি বিদেশে গিয়ে ফুল এনজয় করব। চল, আজ আর কুয়েত যাওয়া হবে না। বলে শুভ্র হৃদিকে এক প্রকার হ্যাঁচকা টানে রাস্তা দিয়ে বাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। ঈশান একদম স্নায়ু হয়ে রাস্তায় দাঁড়িয়ে রইল। সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। বস কি আসলেই ফ্লাইট মিস করে ফিরে যাচ্ছে? আর শেষে কি বললো, বাসর করবে? এই কঠোর বস আবার বাসর করার রোমান্টিকতাও জানে নাকি? এদিকে হৃদি মনে মনে খুশি হয়ে আত্মহারা। সে ভেবে নিল শুভ্র সত্যি হয়তো যাবে না। শুভ্রের রাগ উঠছে ঠিকই, কিন্তু সে তো বাড়িতে ফিরে যাচ্ছে। বাড়ির গেটের একদম কাছাকাছি আসার পর শুভ্র হঠাৎ থেমে গেল। তার দৃষ্টি তখন অস্বাভাবিক স্থির। সে হৃদির চোখের দিকে তাকিয়ে বলল, তুই কি জানি বলছিলি রিদি, ইউ ওয়ান্ট মি টু ফরগিভ ইউ, তাই না? তুই আমার কাছে মাপ চাস? হৃদি স্তম্ভিত হয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। শুভ্রের ঠোঁটের কোণে এক রহস্যময় আর শীতল হাসি ফুটে উঠল। সে পুনরায় বলল, ঠিক আছে, যা, তোকে আমি মাফ করে দেব। তবে আই হ্যাভ এ কন্ডিশন। একটা শর্তে তোকে ক্ষমা করব। হৃদি এক মুহূর্ত না ভেবেই বলল, কি শর্ত? আমি আপনার সব শর্ত মানতে রাজি। বলুন শুভ্র ভাই, শুধু বলুন আপনি কি চান। শুভ্র তার হাত দুটো পকেটে পুরে নিল। এক পৈশাচিক নির্দয়তা নিয়ে সে হৃদির দিকে তাকিয়ে বলল, এখানে আমার সামনে দাঁড়িয়ে 20 বার কান ধরে উঠবস কর। এখনই করবি। ইফ ইউ ডু দিস, তবেই আমি তোকে মাফ করব। না হলে কোনো দিন তোর মুখ আমি দেখব না। হৃদি অবিশ্বাসের চোখে শুভ্রের দিকে তাকালো। তার কণ্ঠে এক বুক আশা আর বুক চাপা কান্না দোলা পাকিয়ে আছে। সে ধরা গলায় শুধালো, সত্যি? আমি যদি উঠবস করি তাহলে আপনি আমাকে মাফ করবেন? আমাকে ছেড়ে যাবেন না তো শুভ্র ভাই? প্রমিস মি। শুভ্র পকেটে 2 হাত গুজে একদম পাথরের মূর্তির মতো সোজা হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ মুখে কোনো ভাবান্তর নেই। সে শীতল গলায় আদেশে সুরে বলল, না, জাস্ট ডু ইট। তুই আগে উঠবস কর। হৃদি কাল বিলম্ব না করে সাথে সাথে কান ধরে উঠবোস করতে শুরু করলো। তার মনে হলো এই সামান্য শাস্তির বিনিময়ে যদি সে শুভ্রের ক্ষমা আর সান্নিধ্য পায় তবে সে 1000 বার এটা করতে রাজি। শুভ্র নির্লিপ্ত মুখে সংখ্যা গুনতে লাগলো। 1 2 3 4 5। 5 পর্যন্ত গোনার পরই শুভ্র অত্যন্ত সুকৌশলে হৃদির অজান্তেই পা টিপে টিপে পেছাতে শুরু করলো। হৃদি তখন নিজের অপরাধ বোধ থেকে মুক্তি পাওয়ার নেশায় মত্ত। সে বুঝতেই পারছে না তার পরম নির্ভরতার মানুষটি তার সাথে এক নিষ্ঠুর খেলায়
মেতেছে। শুভ্র সংখ্যা গুনে যাচ্ছে আর হৃদি থেকে দূরত্ব বাড়াচ্ছে। হৃদি যখন ঠিক 15 নম্বর উঠবসটি করতে যাবে ঠিক তখনই শুভ্র আচমকা ঘুরে এক দৌড় দিল। হৃদির হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থমকে গেল। সে যেন নড়ার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। সে হাঁ করে তাকিয়ে দেখল শুভ্র বিদ্যুৎ গতিতে দৌড় দিয়ে এক লাফে গাড়িতে উঠে পড়ল। শুভ্রের সেই নেশালো চোখের জায়গায় এখন এক তীব্র জেদ। সে গাড়িতে বসে ঈশানের উদ্দেশ্যে চিৎকার করে বলল, ঈশান, গেট ইন ফার্স্ট, স্টার্ট দাও। ঈশান হন্তদন্ত হয়ে গাড়িতে উঠতেই শুভ্র নিজেই স্টারিং দখল করে নিল। সে অ্যাক্সিলারেটরে সজোরে চাপ দিল। গাড়িটা এক বিকট শব্দ করে মাটির রাস্তা থেকে ধুলো উড়িয়ে তীরের মতো ছুটে বেরিয়ে গেল। শুভ্রের গাড়ি চালানোর ধরন দেখে ঈশান ভয়ে সিটে গেল। গাড়িটা এখন যেন বাতাসের সাথে পাল্লা দিয়ে উঠছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, বস প্লিজ স্লো ডাউন। বস আস্তে। এদিকে রিদি যখন বুঝতে পারলো গাড়িটা সত্যি তাকে ফেলে চলে যাচ্ছে, সে আর দাঁড়িয়ে থাকতে পারলো না। একরাশ হাহাকার আর আর্তনাদ নিয়ে সে পাগলের মতো গাড়িটার পিছু পিছু দৌড় শুরু করলো। সে চিৎকার করে ডাকতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার মনে হলো কেউ তার জ্যান্ত কলিজাটা শরীর থেকে ছিঁড়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। রিদি কতটুকুই বা দৌড়াতে পারত। মুহূর্তের মধ্যেই গাড়িটা তার ধোঁয়াছোঁয়ার বাইরে চলে গেল। ভোরের ওই কুয়াশাচ্ছন্ন অন্ধকারে গাড়িটা এক সময় বিন্দুতে পরিণত হয়ে মিলিয়ে গেল। চারপাশটা হঠাৎ করে বড্ড বেশি নিস্তব্ধ হয়ে এলো। হৃদি আর নিজেকে সামলাতে পারল না। তার সমস্ত শক্তি যেন এক নিমিষেই নিঃশেষ হয়ে গেল। সে মাঝ রাস্তায় হাঁটু গেড়ে বসে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল। তার সেই বুক ফাটা আর্তনাদ ভোরের আকাশ বাতাসকে ভারী করে তুলল। হৃদি রাস্তার ধুলোবালির উপর এক জীবন্ত লাশের মতো বসে রইল। তার চোখ দুটি স্থির হয়ে আছে সেই শূন্য রাস্তার দিকে, যেখান দিয়ে একটু আগেই তার পৃথিবীটা তাকে ফেলে ধুলো উড়িয়ে পালিয়ে গেছে। সে স্পষ্ট স্বরে ভাঙ্গা গলায় শূন্যের উদ্দেশ্যে বলে উঠল, বাচ্চা সেজে রাস্তার পথ আটকালাম, আর আপনি চকলেটের লোভ দেখিয়ে মাঝ রাস্তায় আমাকে একা ফেলে দিয়ে চলে গেলেন শুভ্র ভাই। এত বড় নিষ্ঠুরতা আপনি কিভাবে করতে পারলেন? অঝরে ঝরতে থাকা চোখের জলগুলো এখন গালের উপর শুকিয়ে লবণের রেখা তৈরি করেছে। দীর্ঘক্ষণ একাকী সেই মানবহীন পথে কান্নাকাটি করার পর অবশ শরীরটা টেনে হিঁচড়ে হৃদি বাড়ির ভেতর ঢুকল। উঠোনে তখন থমথমে পরিবেশ। বাড়ির সবাই যেন এক সারিতে দাঁড়িয়ে তার জন্যই অপেক্ষা করছিল। হৃদিকে দেখা মাত্রই ইকবাল এহসান দ্রুত পায়ে এগিয়ে এলেন। তার চোখ মুখে উৎকণ্ঠা আর চাপা ক্রোধের সংমিশ্রণ। তিনি গর্জে উঠে বললেন, কোথায় গিয়েছিলি এত রাত তুই? হৃদি কোনো উত্তর দিল না। সে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি এখন হাড় হিম করা শূন্য। মনে হচ্ছে সে এই পৃথিবীতে নেই, অন্য কোনো এক অন্ধকার জগতে হারিয়ে গেছে। হৃদির এই নির্বাক থাকা দেখে এবার রাবেয়া এহসান কড়া পায়ে এগিয়ে এলেন। তিনি হৃদির দু কাঁধ শক্ত করে ধরে সজোরে ঝাঁকিয়ে উঠলেন, শুনতে পাসনি তোর আব্বু কি বলছে? মুখ খোল, কোথায় গিয়েছিলি এই নিশুতি রাতে? রাবেয়া এহসানের কণ্ঠস্বর উঠোনের নিস্তব্ধতা চিরে যেন এক চিলতে আগুনের মতো ঝলক। হৃদি তবু নড়ল না। তার সমস্ত অস্তিত্ব তখন কেবল একজোড়া হেডলাইটের আলো আর একটা কর্কশ ইঞ্জিনের শব্দের মধ্যে আটকে আছে। মাহবুব চৌধুরী ধীর পায়ে এগিয়ে এলেন। চারপাশের থমথমে পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য তিনি শান্ত অথচ গম্ভীর গলায় বললেন, আহ থাম, এখন অনেক রাত হয়েছে। এভাবে চিল্লাচিল্লি করলে গ্রামের মানুষ নানা কথা বের করবে। কোথায় গিয়েছিল না গিয়েছিল সব প্রশ্ন সকালেই করিস, এখন আর সিন ক্রিয়েট করিস না। মাহবুব চৌধুরীর কথায় রাবেয়া এহসান আর কথা বাড়ালেন না। তবে তার চোখ মুখ থেকে ক্ষোভ কমল না। ইকবাল এহসান হৃদির দিকে এক বিষাক্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কঠিন গলায় বললেন, রুমে যা, তোর ভাবসাব আমি দুদিন ধরে দেখছি রিদি। যদি উল্টাপাল্টা কিছু শুনি তবে আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না, মাথায় রাখিস কথাটা। বলে ইকবাল এহসান গটগট করে নিজের রুমে চলে গেলেন। তার দেখা দেখি বাড়ির বাকিরাও সবাই একে একে অন্ধকারের মাঝে বিলীন হয়ে গেল। উঠোনটা মুহূর্তেই জনশূন্য হয়ে পড়ল।
হৃদি যেন এক যান্ত্রিক পুতুল। পা টেনে টেনে সে নিজের রুমে এসে ঢুকল। রুমে হালকা নীলবাতি জ্বলছে। শুভ্রা তখন সব দুশ্চিন্তার ঊর্ধ্বে থেকে অঘরে নাক ডেকে ঘুমাচ্ছে। হৃদি আলগোছে বিছানার এক কোণে গিয়ে বসল। চারপাশের দেওয়ালগুলো যেন তাকে গিলে খেতে আসছে। মস্তিষ্কের ভেতর কেবল একটা কথাই হাতুড়ি পেটা করছে, শুভ্র কি তবে সত্যি চলে গেল? সে কি আদৌ তাড়াতাড়ি ফিরে আসবে, নাকি এই বিচ্ছেদটাই ছিল তার শেষ চাল? ভাবতেই হৃদির বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। সে নিজের মুখটা হাঁটুতে গুজল। কোনো শব্দ ছাড়াই তার শরীরটা বারবার কেঁপে কেঁপে উঠতে লাগলো। নিস্তব্ধ ঘরে কেবল তার ফুপিয়ে ওঠার শব্দটুকু দেওয়ালে আছড়ে পড়তে লাগলো। কেটে গেছে দীর্ঘ 2 দিন। এই 48 ঘন্টার একটিবারের জন্য শুভ্রের কোনো হদিস মেলেনি। সোহান চৌধুরী কয়েকবার কল দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু ওপাশ থেকে সেই যান্ত্রিক কণ্ঠস্বর ফোনটি বন্ধ আছে। তিনি আর কথা বাড়ায়নি। শুভ্রের এই পুরনো অভ্যাসটা তার জানা। সে সীমানা পেরোলে দুনিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখতে ভালোবাসে। নিজের একাকিত্বে কেউ বাগড়া দিক সেটা সে একদমই সয় না। কিন্তু এই 2 দিন হৃদির জন্য যেন এক একটা অন্তরকালের সমান। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে শুভ্রের অববয় তাকে তাড়া করে বেড়ায়। এক মুহূর্তের জন্য হলেও তার গলার স্বর শোনার জন্য ভেতরটা হাহাকার করে ওঠে। ঠিক মতো খাওয়া নেই, কারো সাথে দুটো কথা বলা নেই, সারাক্ষণ কেবল নির্জীবের মতো এক জায়গায় বসে থাকে। হৃদির এই ভুতুরে পরিবর্তন বাড়ির সবার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। যে মেয়েটা 2 দিন আগেও বাড়ি মাতিয়ে রাখত, সে হঠাৎ কোন জাদুমন্ত্রের জ্যান্ত লাশ হয়ে গেল, তা কারো মাথায় ধরছে না। দুপুরবেলা তপ্ত রোদ জানালা গলে মেঝেতে আছড়ে পড়ছে। হৃদির গলাটা তৃষ্ণায় ফেটে যাচ্ছে। তাই এক প্রকার বাধ্য হয়েই সে ড্রয়িং রুমে এলো পানি খোঁজে। টেবিল থেকে 1 গ্লাস পানি খেয়ে যখনই সে ফিরে যেতে নিবে, ঠিক তখনই রান্নাঘর থেকে বেরিয়ে এলেন সাহেরা চৌধুরী। হৃদিকে দেখা মাত্রই তিনি তীক্ষ্ণ গলায় বলে উঠলেন, দাঁড়া রিধি। হৃদি থমকে গেল, কিন্তু সে কোনো শব্দ করল না। যান্ত্রিক পুতুলের মতো ঠায় দাঁড়িয়ে রইল। সাহেরা চৌধুরী চারপাশটা একবার সন্তর্পণে দেখে নিলেন। তারপর হৃদির হাতটা এক প্রকার হ্যাঁচকা টানে ধরে নিজের রুমে নিয়ে এলেন। বিছানায় বসিয়ে শক্ত করে হৃদির কাঁধ চেপে ধরলেন তিনি। তার চোখে মুখে অনেক প্রশ্ন জমা হয়ে আছে। কি হয়েছে তোর শুনি? খাস না, কথা বলিস না, সারাক্ষণ একভাবে চুপচাপ থাকিস, সমস্যাটা কি তোর? হৃদি কোনো উত্তর দিল না। সে মাথা নিচু করে নিচের আঙ্গুল খুঁড়তে লাগলো। এই মুহূর্তে নিজের মনের ক্ষতগুলো নিয়ে কথা বলা মানেই নিজেকে আরো বেশি দুর্বল করে ফেলা। কিন্তু সাহেরা চৌধুরী ছাড়ার পাত্রী নন। তিনি হৃদির থুতনি ধরে মুখটা উঁচিয়ে ধরলেন। তার দৃষ্টি তখন হাড় হিম করা স্থির। কি হলো? কথা বলছিস না কেন? আমাকে বল, কি হয়েছে তোর? হৃদি তবুও কিছু বলল না। সে একদম পাথরের মূর্তির মতো সাহেরা চৌধুরীর সামনে বসে রইল। তার এই অস্বাভাবিক নীরবতা সাহেরা চৌধুরীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে খুব নিচু স্বরে এক প্রকার নিশ্চিত হয়েই শুধালেন, শুভ্রের জন্য মন খারাপ লাগছে? ঠিক এই একটা বাক্যই যেন কাজ করলো জাদুর মতো। এতক্ষণে জমে থাকা পাথরটা মুহূর্তেই গলতে শুরু করলো। হৃদি যেন এক জ্যান্ত লাশ থেকে হঠাৎ জীবন ফিরে পেল। সে কোনো কিছু না ভেবেই সাহেরা চৌধুরীর কোমর জড়িয়ে ধরে মুখ লুকিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। তার সেই কান্নায় ছিল গত 2 দিনের জমাটবদ্ধ হাহাকার। সাহেরা চৌধুরী যা বোঝার বুঝে গেলেন। তার মাতৃত্বের টান আজ এই অবুঝ মেয়েটার কান্নায় সায় দিল। তিনি হৃদির মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করার গলায় বললেন, কাঁদিস না রে মা, এর জন্য কেউ এভাবে মন খারাপ করে? ও কি আর চিরদিনের জন্য চলে গেছে নাকি? এই তো মাত্র কিছুদিনের ব্যাপার, তারপর দেখবি ঠিকই তোর সামনে এসে দাঁড়িয়েছে। হৃদি ডুকরে কেঁদে উঠে ঝাপসা গলায় বলল, আমি একটু ভালো নেই মামি, খুব মনে পড়ছে তোমার ছেলেকে। আই জাস্ট ওয়ান্ট টু টক টু হিম। একটু কথা বলতে ইচ্ছে করছে। প্লিজ মামি, কোনোভাবে একটু কথা বলিয়ে দেবে ওনার সাথে। সাহেরা চৌধুরী অসহায় বোধ করলেন। তিনি হৃদির চোখের জল মুছে দিয়ে ধরা গলায় বললেন, তুই তো জানিস মা,
আমার ছেলেটা একটু অদ্ভুত। বাইরে গেলে ও যেন নিজেকে কোনো এক অজানা দুনিয়ায় লুকিয়ে ফেলে, একা সময় কাটায়। কারো সাথে কথা বলবে না বলেই তো ও নিজের সব ফোন বন্ধ করে রাখে। তুই কাঁদিস না মা, ও ফিরে আসুক, তখন দেখবি আমি ওকে অনেক বকা দেব। হৃদি সাহেরা চৌধুরীর কোমরে মাথা ঘষে পাগলের মতো মাথা নাড়ল। তার বুকের ভেতরটা যেন আগ্নেয়গিরির মতো জ্বলছে। সে আর্তনাদ করে বলল, পারছি না মামি, আমি আর পারছি না। ভীষণ কষ্ট হচ্ছে আমার। আই ফিল লাইক আই এম শকিং। দম বন্ধ হয়ে আসছে আমার। কিচ্ছু ভালো লাগছে না মামি, সব কিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। সাহেরা চৌধুরী নির্বাক হয়ে হৃদির মাথায় হাত বোলাতে লাগলেন। তার নিজের পেটের ছেলেকেও তিনি মাঝে মাঝে চিনে উঠতে পারে না শুভ্র যে এক অগাধ রহস্যের আধার। হৃদি তখন কান্নায় ভেঙে পড়েছে। তার নোনা জলে সাহেরা চৌধুরীর শাড়ির আঁচল ভিজে একাকার। হৃদি ধরা গলায় আবার বলে উঠল, মামি, তোমার ছেলে কেন এত পাষাণ? কেন? আমার জন্য কি তোমার ছেলের এক ফোঁটাও মায়া হয় না? মায়াহীন মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকে কিভাবে মামি? ওনার কি একটু মন পড়ছে না যে আমি এখানে ওনার জন্য মরে যাচ্ছি? সাহেরা চৌধুরী বিষাদ মাখা এক টুকরো মুচকি হাসলেন। এই বোকা মেয়েটা যদি জানতো ওই পাষাণ ছেলেটার আড়ালে হৃদির জন্য কতটা দগ্ধ হয়, ছেলেটা যে এই অবুঝ মেয়েটাকে কতটা পাগলের মতো ভালোবাসে, তা মা হিসেবে তিনি ঠিকই আঁচ করতে পারেন। তিনি হৃদির চোখের জল মুছে দিয়ে পরম মমতায় বললেন, শান্ত হরে মা, মাত্র তো কয়েকটা দিন, দেখিস এবারও যখন ফিরে আসবে তখন আর কোনো দেরি করব না। একদম ঘটা করে তোকে বউ বানিয়ে ঘরে তুলে নেব, তারপর আরও তোকে ছেড়ে কোথাও যেতে পারবে না। সাহেরা চৌধুরী পরম মমতায় হৃদিকে সান্ত্বনা দিতে থাকেন। হৃদির কান্নার বেগটা তখন একটু কমে এসেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘরের দরজার কোণায় একটা ভারী জিনিস পড়ার কর্কশ শব্দ হলো। নিস্তব্ধ দুপুরে সেই অনাকাঙ্ক্ষিত শব্দে সাহেরা চৌধুরী আর হৃদি দুজনেই তীব্রভাবে চমকে দরজার দিকে তাকালেন। দরজার দিকে তাকাতেই সাহেরা চৌধুরীর চোখ দুটো বিস্ময় আর আতঙ্কে বড় বড় হয়ে গেল। তার কপালে মুহূর্তেই ভয়ের রেখা ফুটে উঠল। অন্যদিকে হৃদি ভয়ে রীতিমতো কুঁকড়ে গেল। তার বুকের ধুকপুকানি বেড়ে গেল। সে বড় বড় ঢোক গিলতে লাগলো। কেটে গেছে গুনে গুনে 8টা মাস। এই 8 মাসে বদলে গেছে অনেক কিছু। পিছনে ফেলে রেখে গেছে হাজারো অতীত, হাজারো কারো কষ্টের কান্না। বদলে গেছে মানুষ, পরিবর্তন হয়েছে মানুষের স্বভাব আর বেঁচে থাকার ধরন। সময় কারোর জন্য থমকে থাকে না। জীবন ঠিকই তার নিজস্ব গতিতে এগিয়ে চলে, শুধু মাঝপথে কিছু মায়া আর স্মৃতি হৃৎপিণ্ডের দেওয়ালে ক্ষত হয়ে জমে থাকে। মধ্যপ্রাচুর্যের তপ্ত মরুদ্দেশ কুয়েত। এখানকার আকাশটা যেন বাংলার আকাশের মতো মায়াবী নয়, বরং এক বিশাল ধূসর ক্যানভাসের মতো স্থির। মাথার উপর গনগনে সূর্যটা মরুভূমির বুক চিরে আগুনের হুলকা ঢেলে দিচ্ছে। চারিদিকে ধুধু বালুরাশি, আর তার মাঝেই মাথা তুলে দাঁড়িয়ে আছে আধুনিক স্থাপত্যের সব আকাশচুম্বী অট্টালিকা। এখানে রাস্তার দুপাশে সারি সারি পাম গাছ আর মরুভূমির তপ্ত বাতাস এক অদ্ভুত রুক্ষতা তৈরি করে রেখেছে। শহরের এক পাশে নীল পারস্য উপসাগর, মরুভূমির আগুনের পাশে এই সমুদ্রটা যেন এক টুকরো প্রশান্তি। সাগরের নীল জল রাশি তীরের পাথুরের দেওয়ালে আছড়ে পড়ছে অবিরত। এখানকার সমুদ্রের ঢেউগুলো খুব একটা উত্তাল নয়, তবে এক গভীর গম্ভীরতা আছে তার অন্তরে। তীরের মেরিনাগুলোতে বিশাল বহুল সব ইয়ট নোঙর করা, আর সমুদ্রের নোনা বাতাস মরুভূমির উষ্ণতার সাথে মিশে এক অদ্ভুত আবহ তৈরি করেছে। বিকেলের পরন্ত রোদ যখন পারস্য মহাসাগরের উপর আছড়ে পড়ে, তখন মনে হয় সাগরের বুকে কেউ হাজার হাজার হীরা ছড়িয়ে দিয়েছে। সমুদ্রের এই বিশালতা আর মরুভূমির ওই নিঃসঙ্গতা যেন একে অপরের পরিপূরক। ঠিক যেমন কারো বুকের ভেতরটা হাহাকারে পুড়তে থাকা মরুভূমি, আর চোখের কোণে জমে থাকা জলটুকু সেই দিগন্ত জোড়া নীল সমুদ্র। পারস্য উপসাগরের নীল জলরাশি আজ যেন শুভ্রের পায়ের তলায় এসে আছড়ে পড়ছে।
সমুদ্রের নোনা জলারাশি হাঁটু পানিতে দু হাত পকেটে ঢুকিয়ে একাকী দাঁড়িয়ে আছে সে। পরনে ধবধবে সাদা রঙের দামি টি শার্ট আর সাদা প্যান্ট, চোখে ডার্ক সানগ্লাস। সমুদ্রের অবাধ্য ঢেউগুলো বারবার ওর হাঁটু ভিজিয়ে দিচ্ছে, কিন্তু শুভ্রের সেদিকে খেয়াল নেই। ওর স্থির দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে দিগন্ত জোড়া সেই জলরাশির উপর। ডার্ক সানগ্লাসের আড়ালে থাকা চোখ দুটি আজ ভীষণ তৃষ্ণার্ত, যা এই বিশাল নীল সমুদ্রের সাথে কোনো এক অজানায় বিলাপ করে চলছে। গুনে গুনে 8টা মাস। এই দীর্ঘ সময়ে শুভ্র না গেছে নিজের দেশে, না নিয়েছে নিজের রক্তের সম্পর্কের কোনো খোঁজ। নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন করে রাখার এক অদ্ভুত খেলায় মেতেছিল সে। জেদ আর অভিমানের বশবর্তী হয়ে পাষাণের মতো নিজের ফোনটাও বন্ধ করে রেখেছে। ব্যবহার করছে নতুন এক বিদেশি সিম। কিন্তু এই একাকিত্বেও কতদিন? ফিরতে তো তাকে হবেই। ওই সুদূর বাংলাতেই তো মিশে আছে তার প্রাণ। প্রাণহীন দেহ নিয়ে হয়তো জ্যান্ত লাশ হয়ে বেঁচে থাকা যায়, কিন্তু জীবন কাটানো যায় না। শুভ্রও যেন এই কটা দিন এক নির্জীব অস্থির হয়েছিল। না হেসেছে মন খুলে বা কেঁদেছে বুক ফেটে। শুধু একটু একাকিত্বের জন্য নিজের মনটাকে পাথরের মতো শক্ত করে আগলে রেখেছিল। সমুদ্রের নীল জলরাশি আজ উৎসবে মেতেছে। শত শত মানুষ স্নান করছে, কেউ বা ঢেউয়ের উপর শরীর ভাসিয়ে দিয়ে শুয়ে আছে। বালুচরে পর্যটকদের ভিড়, সবাই যার যার নিজস্ব অনুভূতিতে ব্যস্ত। কারো মুখে হাসি, কারো চোখে বিস্ময়। ঠিক এই রঙিন ভিড়ের মাঝে শুভ্র এক ধূসর নিঃসঙ্গ দ্বীপের মতো দাঁড়িয়ে। হঠাৎ শুভ্রের কাঁধে একটা হাতের স্পর্শ। ভাবনার সুতো ছিঁড়ে গেল মুহূর্তেই। শুভ্র ধীর গতিতে ঘাড় ঘুরিয়ে দেখল হিয়াদ দাঁড়িয়ে আছে। কুয়েত আসার পর এই হিয়াদের সাথে পরিচয় হয়েছে ওর। হিয়াদও বাংলাদেশি, জীবিকার তাগিদে এই প্রবাসে পড়ে আছে। হিয়াদ হাসি মুখে শুভ্রের দিকে তাকিয়ে বলল, চুপচাপ এভাবে মূর্তি মতো দাঁড়িয়ে আছো কেন? পানিতে তো নামবে, চলো একটু গা ভেজাই। শুভ্র পুনরায় সামনের দিকে সেই অতল জলরাশির দিকে তাকালো। খুব নিস্পৃহ কণ্ঠে জবাব দিল, ইচ্ছে করছে না। হিয়াত একটু অবাক হলো শুভ্রের গম্ভীর চেহারার দিকে তাকিয়ে শুধালো, কি ব্যাপার, মন খারাপ? শুভ্রের ঠোঁটের কোণে এক চিলতে স্লান হাসি ফুটে উঠল। শীতল গলায় বলল, না। তাহলে? শুভ্র একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সমুদ্রের তপ্ত বাতাসের সাথে সেই দীর্ঘশ্বাস মিশিয়ে দিয়ে বিড়বিড় করে বলল, ভীষণ মনে পড়ছে হিয়াদ, ভীষণ মনে পড়ছে। হিয়াত শুভ্রের কাঁধের উপর হাতের ভর বাড়িয়ে দিল। সামনে বয়ে চলা অন্তহীন জলরাশির দিকে অপলক তাকিয়ে থেকে গম্ভীর গলায় বলল, তুমি পোলা বড্ড জেদি। ইউ আর সো স্টারবন শুভ্র। মিসও করবা আবার ফিরেও যাবে না, এই কেমন স্বভাব তোমার? শুভ্র কোনো উত্তর দিল না। তার নীরবতা যেন সমুদ্রের গর্জনের চেয়েও বেশি ভারী। হিয়াত পুনরায় শুধাল, খুব বেশি মনে পড়ছে। শুভ্র এবার নোনা বাতাসের সাথে নিজের দীর্ঘশ্বাসটুকু মিশিয়ে দিয়ে নিচু স্বরে বলল, প্রকাশ করার মতো না। হিয়াত এবার শুভ্রের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। একটু জোর দিয়েই বলল, তাহলে ফোনটা খোলো না ভাই, অন্তত কথা বলো। শুভ্রের চোখে তখনও সেই তপ্ত চাহনি। সে শান্ত গলায় জবাব দিল, খুলবো। হিয়াত এবার কিছুটা অবাক হয়ে বলল, আরে কি বলো, খুলে রাখো। যদি সে ফোন দেয়, একবার ভাবো তো সেই মানুষটার কথা, যে হয়তো ও পারে তোমার একটা ফোনে অপেক্ষার দিন গুনছে। শুভ্রের ঠোঁটে এক বিষাদ মাখা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে ধরা গলায় বলল, আমাকে সে ফোন দেবে না। শি ইজ অ্যাফ্রেড অফ মি। সে আমায় বড্ড ভয় পায়। হিয়াত এবার শুভ্রের বাহুতে একটা ঝাঁকুনি দিয়ে বলল, তুমি খুলে রাখো। আর কত না এভাবে নিজেকে খাঁচার মতো বন্ধ করে রাখবে? অতিরিক্ত কোনো কিছু ভালো না শুভ্র, জানো তো এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। ফোনটা অন করো। শুভ্র একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। পকেট থেকে ফোনটা বের করলো সে। কোনো কিছু না ভেবেই পাওয়ার বাটন চেপে ফোনটা অন করলো এবং স্ক্রিনের দিকে না তাকিয়ে দ্রুত পকেটে ঢুকিয়ে ফেলল। 8 মাস পর ফোনের সেই চেনা ভাইব্রেশনটা যেন শুভ্রের হৃৎপিণ্ডে গিয়ে আঘাত করলো। হিয়াত এবার শুভ্রের পিঠ চাপড়ে চনমনি গলায় বলল, ব্যাস এই তো, চলো এবার ক্লাবে যাই গান গাইতে। কাউকে খুব বেশি মনে পড়লে জোরে জোরে গান গাইতে হয়, এতে মনটা ফ্রেশ লাগে। মিউজিক হিলস এভরিথিং। চলো যাই। শুভ্র ক্লাবে যেতে চাইল না।
কিন্তু হিয়াত এক প্রকার জোর করেই ওকে টেনে নিয়ে আসলো। কুয়েতের এই আভিজাত্য ক্লাবগুলো রাতের বেলা এক অন্যরকম মায়াবী রূপ নেয়। চারিদিকে নিয়ন আলোর ঝলকানি, ভারী মিউজিকে বসে যেন ফ্লোরের প্রতিটি ইঞ্চিতে কাঁপন ধরিয়ে দিচ্ছে। ক্লাব ভর্তি মানুষের ভিড়, কেউ দামি পানীয় গ্লাসে চুমুক দিচ্ছে, আবার কেউ রিথমিক মিউজিকে গা ভাসিয়ে নাচছে। চারিদিকে পারফিউম আর ধোঁয়ার এক নেশালো গন্ধ। হলের ঠিক মাঝখানে বিশালাকার এক মিউজিক স্টেজ, সেখান থেকে লেজার লাইটগুলো ছাপের মতো আঁকাবাঁকা হয়ে সারা ঘরে খেলে বেড়াচ্ছে। হিয়াত শুভ্রের কাঁধ চাপ দিয়ে উত্তেজিত গলায় বলল,